আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামের বক্তব্যে তিনি একথা জানান। পৃথিবীতে তৃণমূল ক্ষমতায়ন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকাও বলেও মন্তব্য করেন প্রফেসর ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাপানের নিক্কেই ফোরাম টোকিওতে এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। And even between citizens and institutions. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী জুলাইয়ে তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে মাহাথিরের সঙ্গে বৈঠকে তার ১০০তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের ফাঁকে একে অপরের সঙ্গে দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন। প্রায় ৪০ মিনিটের বৈঠকে বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু প্রাধান্য পায়। পরে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকো আকিহিকো। এ সময় তিনি মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সমর্থন জোরদার করতে জাইকার প্রতি আহ্বান জানান, যাতে অঞ্চলটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদী দর্শন আর আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পান অতি অল্প সময়ে। উৎপাদন আর উন্নয়নশীল রাজনীতির পাশাপাশি স্বাধীনতার মহান ঘোষণা জিয়ার নামকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে, এমনটাই মনে করেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ৫ বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান। ঢাকায় তাঁর জানাজায় লাখো লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তার অনুসারীরা।
অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে জিয়াউর রহমান ব্যাপক পরিচিতি পান 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণায়। মার্চ মাসে তো অসহযোগ আন্দোলন চলছিল, তারপরে মুজিবিয়া আলোচনা ব্যর্থ হয়, সমগ্র জাতি তখন দিশাহারা, কি করবে জানে না। ঠিক এই সময় জিয়া তার এই জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তারপর তিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি পান বীর উত্তম খেতাব। তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 77-এর 21শে এপ্রিল। তার পরের বছর 1 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। 19 দফা কর্মসূচি, বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান। ছিলেন সবুজ বিপ্লবের রূপকার। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের এই প্রবর্তকের দলটির হাত ধরে ফিরেছে সংসদীয় গণতন্ত্র, ফিরেছে সংবাদপত্রের স্বাধীনতা। সময়ের পরিক্রমায় তাই জিয়াউর রহমানের কর্ম আর আদর্শ তাকে করেছে অনন্য, যা অনুসরণের পরামর্শ এই শিক্ষাবিদের। 19 দফা কর্মসূচির মধ্যে তিনি বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার রূপরেখা দিয়েছিলেন। সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে এটার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য তিনি গ্রাম সরকার আর যে কনসেপ্ট এটা জিয়াউর রহমান দিয়েছিলেন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিসিবি সভাপতি পদ থেকে সরিয়ে দেয়া হলো ফারুক আহমেদকে। বৃহস্পতিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে ফারুক আহমেদের উপর অনাস্থা প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন 8 জন পরিচালক। নিলয় মজুমদারের রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে ইতি ঘটল বিসিবিতে ফারুক আহমেদ অধ্যায়ের। পরিচালকদের অনাস্থা ও বিপিএলের সময় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে বুধবার ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে চিঠি লিখেছিলেন বোর্ড পরিচালকেরা। সভাপতি ফারুক আহমেদের একক আধিপত্যকে কাঠগড়ায় দাঁড় করান তারা। চিঠিতে স্বাক্ষর করেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুবুল আনাম ও ফাহিম সিনহা সহ 8 পরিচালক। সে রাতেই ফারুকের সঙ্গে বৈঠকে বসেন যুব ক্রীড়া উপদেষ্টা। বৈঠকের পরেই বিসিবি সভাপতিকে সরে দাঁড়াতে হবে এমন ইঙ্গিত পাওয়া যায়। ফারুকের মনোনয়ন বাতিলের পর সম্ভাব্য বিসিবি সভাপতির দৌড়ে এগিয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। শপথ না হলে শুক্রবার থেকে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারকে শেষবারের মতো শপথ আয়োজনের সময় দেয়া হচ্ছে, অন্যথায় আন্দোলন বেগবান করা হবে। আপিল বিভাগের শুনানির পর নগর ভবনে চলমান আন্দোলনে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক। শপথ ইস্যুতে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা নজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ ভেঙে অবিরত বৃষ্টি ঝরছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ নগর ভবনে অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, আদালতের রায় মেনে শপথ আয়োজন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দুপুরের পর আন্দোলনকারীদের মাঝে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, সরকার শপথ নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে শপথ আয়োজন না হলে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ
অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। টানা 2 সপ্তাহের আন্দোলনে স্থবির নগর ভবন। ঈদকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম বন্ধ সংস্থাটিতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। জলাবদ্ধতার সাথে বৃহস্পতিবার অফিস ছুটির পর ভোগান্তি বাড়ায় তীব্র যানজট। এছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই পাননি কোনো বাহন। মাঝে মধ্যে কেউ কেউ রিক্সা অথবা সিএনজি পেলেও গুনতে হয় দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া। কেউ আবার বাড়তি ভাড়া না গুনে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে ভিজে যান গন্তব্যে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, সচিবালয়, পল্টন, মতিঝিল, কমলাপুর, বাসাবো, মুগদা মান্ডা এলাকায় এমন চিত্র দেখা গেছে। তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের দোকানিরাও। এসব এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাতে থাকা বেশিরভাগ দোকানই বন্ধ। নিম্নচাপের কারণে আজও ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরের আশঙ্কা নেই। সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। এছাড়া টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। নিম্নচাপের ফলে টানা 2 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সবকটি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টন ভেঙে পড়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কাল হয়তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসার থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরের বান্দরি ধুয়ে দেওয়া লাগে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। 2 দিন টানা বৃষ্টিপাত হলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে সৃষ্ট হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া তথ্য বলছে অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।